আজকে আলোচনা করব ভারতীয় সংবিধানের মৌলিক অধিকারের দুটি গুরুত্বপূর্ণ ধারা নিয়ে, ধারা 23 এবং 24 নিয়ে। ধারা 23-এ বলা হয়েছে যে হিউম্যান ট্রাফিকিং এবং ফোর্স লেবারের বিরুদ্ধে কিছু সুরক্ষা প্রদানের কথা বলা হয়েছে। অপরদিকে ধারা 24-এ বলা হয়েছে শিশুদের ফ্যাক্টরিজ এবং অন্যান্য ক্ষেত্রে কর্মসংস্থান দেওয়া যাবে না বা তাদের কর্মসংস্থানের বিরুদ্ধে কিছু প্রতিরক্ষা প্রদান করা হয়েছে। আমরা এই বিষয়গুলো ডিটেলসে আলোচনা করার পূর্বে এই ধারাগুলো ভারতীয় সংবিধানের সংযুক্তির পেছনে সংবিধান প্রণেতাদের যে দর্শন কাজ করেছিল সেটি সামান্য কিছু কথাতে আলোচনা করা প্রয়োজন রয়েছে বলে মনে হয়। কারণ আর্টিকেল 23-এর যে হিউম্যান ট্রাফিকিংয়ের কথা বলা হয়েছে বা ফোর্স লেবারের কথা বলা হয়েছে, সেটি ভারতবর্ষের যে সমাজ ব্যবস্থা দীর্ঘদিন পূর্বে বিরাজ করত ভারতবর্ষে এবং মহিলাদের উপর যেরূপে সামাজিক প্রতিবন্ধকতা আরোপ করা হতো, সেই সমস্ত সমস্যাগুলো ভারতবর্ষের সমাজ ব্যবস্থায় একটি ব্যাধি রূপে বিরাজ করত। সেই ব্যাধি, সামাজিক ব্যাধি দূর করার জন্যই আর্টিকেল 23-কে ভারতীয় সংবিধান প্রণেতারা ভারতীয় সংবিধানে সংযুক্ত করেছেন, যাতে ইকুয়ালিটি প্রতিষ্ঠা ভারতীয় রাষ্ট্র ব্যবস্থায় বা সমাজ ব্যবস্থায় সম্পন্ন হয়। এই উদ্দেশ্যেই আর্টিকেল 23 ভারতীয় সংবিধানে স্থান পেয়েছে। আমরা পরের স্লাইডে আলোচনা করব আর্টিকেল 23-র বিভিন্ন ক্লজগুলো নিয়ে, যাতে আর্টিকেল 23 ক্লজ 1 এবং 2-তে বিশেষ কী ব্যবস্থার কথা বা বিশেষ কী সুরক্ষার কথা বলা হয়েছে সেগুলো জানা সম্ভব হবে। আর্টিকেল 23 ক্লজ 1-এ বলা হয়েছে, ট্রাফিক ইন হিউম্যান বিংস অ্যান্ড দি বেগার্স অ্যান্ড আদার সিমিলার ফর্মস অফ ফোর্স লেবার্স আর প্রহিবিটেড and any contravention of this prohibition shall be an offence punishable in accordance with the law। অর্থাৎ 23-এর 1 নম্বর ধারাতে বলা হয়েছে, হিউম্যান ট্রাফিকিং, বেগার বা বিনা পারিশ্রমিকে কাজ করিয়ে নেওয়া বা অন্যান্য যে বলপূর্বক পরিশ্রম করিয়ে নেওয়ার যে বিভিন্ন ফর্মসগুলো ভারতীয় সমাজ ব্যবস্থায় রয়েছে, সেই সমাজ ব্যবস্থায় বিভিন্ন বিষয়গুলো যেগুলো সমাজের একটা ব্যাধিরূপে দীর্ঘদিন ধরে ভারতবর্ষে প্রচলিত ছিল, সেগুলির উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এবং এটাও বলা হয়েছে, উক্ত বিষয়গুলো, যে বিষয়গুলোকে নিষিদ্ধ করা হয়েছে বা নিষিদ্ধ করা হলো, সেই বিষয়গুলোতে যদি কেউ দোষী সাব্যস্ত হয় বা সেই বিষয়গুলো কেউ যদি কন্ট্রাভেন করে বা ভঙ্গ করে, তাহলে আইনের নির্দিষ্ট নিয়ম অনুযায়ী তাদের উপরে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হবে। অর্থাৎ আর্টিকেল 23-এর ক্লজ 1-টিকে আমরা যদি ব্যাখ্যা করি, তাহলে কতগুলো বিষয় পাব যেগুলো অন্তর্নিহিত অবস্থায় রয়েছে, যেখানে বাইং অ্যান্ড সেলিং অফ হিউম্যান বিংকে একটি ইলিগাল বলা হয়েছে। অর্থাৎ ট্রাফিকিং ইনভলভস দি বাইং অ্যান্ড সেলিং অফ মেন অ্যান্ড ওমেন ফর ইলিগাল অ্যান্ড ইমোরাল অ্যাক্টিভিটিস। এই বিষয়টিকে স্বীকৃতি প্রদান করা হয়েছে, অর্থাৎ বাইং অ্যান্ড সেলিং অফ হিউম্যান বিং নিষিদ্ধ ঘোষণা হয়েছে আর্টিকেল 23 ক্লজ 1-এর দ্বারা। অপরদিকে ইমোরাল ট্রাফিকিংয়ের কথা বলা হয়েছে, ফোর্সিং হেল্পলেস ওয়েম্যান ইনটু প্রস্টিটিউশন ইজ আনকনস্টিটিউশনাল। অর্থাৎ ইমোরাল ট্রাফিকিংকে এখানে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। দেবদাসী প্রথা নিষিদ্ধ হয়েছে, যদিও দেবদাসী প্রথাটি বা দেবদাসী কথাটি ভারতীয় সংবিধানের 23 নম্বর ধারার ক্লজ 1-এ উল্লিখিত স্পষ্টভাবে নেই, কিন্তু যে সামাজিক ব্যাধি দূর করবার জন্য আর্টিকেল 23-কে সংযুক্ত করা হয়েছে, তার মধ্যে দেবদাসীও একটি অনুরূপ সামাজিক ব্যাধি, যা দক্ষিণ ভারতের একটি সমাজ ব্যবস্থায় দীর্ঘদিন ধরে প্রচলিত ছিল। দেবদাসী বিষয়টি কি? দিস ওয়াজ রিলিজিয়াস প্র্যাকটিস ইন সাউথ ইন্ডিয়া হোয়ার গার্ল চাইল্ড আর স্যাক্রিফাইস টু টেম্পল। অর্থাৎ মন্দিরে মেয়েদেরকে স্যাক্রিফাইস করা হতো মন্দিরের উদ্দেশ্যে,
এবং স্যাক্রিফাইস করার পরে তারা সারা জীবন সেই মন্দিরের সেবায়ত হিসেবে কাজ করত। এবং দেবদাসী প্রথা সম্বন্ধে বা দেবদাসী যে প্রথা বা দেবদাসীর মতো যে বিভিন্ন প্রথাগুলো ভারতবর্ষে প্রচলিত ছিল, সেই প্রথাগুলির নাম উল্লেখ করে সংবিধানের ধারাতে সেটিকে নিয়ে আসা হয়নি। কারণ হিসাবে কৃষ্ণমাচারী সংবিধান প্রণেতাদের মধ্যে একজন উল্লেখযোগ্য ব্যক্তিত্ব কৃষ্ণমাচারী, যিনি বলেছিলেন যে দেবদাসী is a social practices and these social practice must be tackled in two ways, legislative reforms and public mobilization। এই দুইটি পদ্ধতিতে যে সোশ্যাল প্র্যাকটিসগুলো রয়েছে, যে প্র্যাকটিসগুলো আধুনিক সমাজ ব্যবস্থার সঙ্গে সম্পূর্ণভাবে বিসাদৃশ্যমূলক, সেই সমস্ত সামাজিক ব্যাধিগুলোকে সংবিধানের বিভিন্ন ধারায় উল্লেখ না করে পার্লামেন্টারি বা লেজিসলেটিভ রিফর্মসের মাধ্যমে সেগুলো দূর করতে হবে এবং জনসাধারণের মধ্যে সচেতনতা বৃদ্ধির মধ্যে দিয়ে সেই ব্যাধিগুলোকে দূর করতে হবে। ঠিক সেই কারণের জন্য দেবদাসী সংক্রান্ত অন্যান্য কিছু সামাজিক ব্যাধিকে সরাসরি আর্টিকেল 23 ক্লজ 1-এ উল্লেখ না করা হলেও আর্টিকেল 23 যেহেতু সামাজিক যে ব্যাধিগুলো দূর করবার উদ্দেশ্যেই রচিত হয়েছিল এবং সংযুক্ত হয়েছিল, সেই থেকেই 23 যে দর্শন, সেই দর্শনের মধ্যেই এইটি অনুচ্চারিতভাবে রয়েছে যে দেবদাসী প্রথা দূর করতে হবে। এবার স্লেভারি যে ব্যবস্থা বা দাসত্ব যে বিষয়টি, যে দাসত্বের বিষয়টি আর্টিকেল 23 ক্লজ 1-এ উল্লেখ করা নেই, তো তা সত্ত্বেও এটি একটি অন্তর্নিহিত রূপে 23 ক্লজ 1-এর মধ্যে রয়ে গেছে। স্লেভারি সম্বন্ধে যেটা বলা রয়েছে, কনস্টিটিউশন ডাজ নট এক্সপ্লিসিটলি ব্যান স্লেভারি। আর্টিকেল 23 হ্যাজ এ ওয়াইড স্কোপ বিকজ of the inclusion of the term forced labor and traffic. It include in the expression traffic in human being। এই যে ফোর্স লেবারের কথাটি এখানে বলা হয়েছে, সেই ফোর্স লেবারের মধ্যেই স্লেভারি বিষয়টি অনুচ্চারিত রয়ে গেছে। সুতরাং এই যে বাইং সেলিং অফ হিউম্যান বিং, ইমোরাল ট্রাফিকিং অফ হিউম্যান বিং, দেবদাসী অ্যান্ড স্লেভারি যে সিস্টেম সমাজ ব্যবস্থায় ছিল, সেগুলোকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে আর্টিকেল 23 ক্লজ 1 দ্বারা। এই ব্যবস্থাগুলোকে যদি কেউ পুনরায় প্রচলিত করবার প্রচেষ্টা করে থাকে, তাহলে সেই ক্ষেত্রে আর্টিকেল 23 ভঙ্গ হয়েছে বলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের অধিকার রাষ্ট্রের হাতে রয়েছে। আমরা আলোচনা করব আর্টিকেল 23 ক্লজ 1 নিয়ে যে কেস লটি হয়েছিল, গুরুত্বপূর্ণ কেস লটি হয়েছিল সেই বিষয়টি নিয়ে এবং তার ব্যাখ্যা নিয়ে। পিপলস ইউনিয়ন ফর ডেমোক্রেটিক রাইটস ভার্সাস ইউনিয়ন অফ ইন্ডিয়া 1982-তে এই কেসটি হয়েছিল। এই কেসটিকে এশিয়াড কেস বলা হয়, যেখানে ব্যাখ্যা দেওয়া হয়েছিল ফোর্স লেবারের টাইপ সম্বন্ধে, অর্থাৎ কত রকমের ফোর্স লেবার হতে পারে। বলা হয়েছিল লেবার ডিউ টু ইকোনমিক কম্পালশান, অর্থাৎ ইকোনমিক কম্পালশানের জন্য যদি কোনো ব্যক্তিকে কম মজুরি প্রদান করা হয়ে থাকে, তাহলে সেটি ফোর্স লেবারের মধ্যেই পড়ে। অপরদিকে ফিজিক্যাল ফোর্স লেবার বলতে, ফিজিক্যাল ফোর্স লেবার বলতে বলপূর্বক কাউকে জোর করে খাটিয়ে নেওয়া বা বিনা পারিশ্রমিকে তাকে বল প্রয়োগ করে তাকে কাজ করতে বাধ্য করা, সেটিও একটি ফোর্স লেবারের অংশ। অপরদিকে লিগ্যাল ফোর্স লেবারের কথা বলা হয়েছে, যেখানে বন্ডেড বা কন্ট্রাকচুয়াল যে লেবারগুলো রয়েছে, তাদেরকে বলা হয়েছে লিগ্যাল ফোর্স লেবার। অর্থাৎ 3 ধরনের লেবারকে এখানে ফোর্স লেবার হিসেবে উন্মুক্ত করা হয়েছে। 3 ধরনের লেবারকে এখানে ফোর্স লেবার হিসেবে উল্লেখ করা হয়েছে। ঠিক এই সমস্ত বিষয়গুলোর উদ্দেশ্যেই বিভিন্ন সময়ে পার্লামেন্টের দ্বারা বিভিন্ন আইন রচিত হয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য মিনিমাম ওয়েজেস অ্যাক্ট 1948, বন্ডেড লেবার সিস্টেম অ্যাবলিশন অ্যাক্ট 1976, কন্ট্রাক্ট লেবার অ্যাক্ট 1970 অ্যান্ড ইকুয়াল রেমুনারেশন অ্যাক্ট 1976। এই আইনগুলো রচিত হয়েছে যাতে এই ফোর্স লেবার সংক্রান্ত যে সমস্যাটি ভারতবর্ষে ছিল, সেই ফোর্স লেবারের বিষয়টি থেকে ভারতীয় নাগরিকদের উদ্ধার করা সম্ভব হয়। অপরদিকে খড়গ সিং ভার্সাস স্টেট অফ ইউপিতে বলা হয়েছে লাইফ ইজ নট এ মেয়ার অ্যানিম্যাল এক্সিস্টেন্স অ্যান্ড দেয়ার ইজ মোর টু ইট অ্যান্ড হেন্স হিউম্যান ক্যান নট বি সোল্ড লাইক কমোডিটিস or animals.
হ্যাম্পারিং দেয়ার রাইটস টু লাইফ। অর্থাৎ মানুষকে শুধুমাত্র কমোডিটি হিসেবে তুলনা করলে চলবে না। সুতরাং মানুষ যেহেতু কমোডিটি নয়, সুতরাং সেক্ষেত্রে তাকে কমোডিটির মতো ক্রয় বিক্রয় করা আইনত অপরাধ বা তার রাইট টু লাইফের পরিপন্থী। মানেকা গান্ধী ভার্সাস ইউনিয়ন অফ ইন্ডিয়াতে বলা হয়েছে, রাইট টু লাইফ উইথ হিউম্যান ডিগনিটি অ্যান্ড হেন্স ডিগনিটি ক্যান নট বি হ্যাম্পার্ড বাই এনি অ্যাক্ট অফ কন্ট্রাকচুয়াল হিউম্যান ডিলিং। অর্থাৎ মানুষের বেঁচে থাকার যে অধিকার আর্টিকেল 21 প্রদত্ত করেছে, বা মানুষের জীবন এবং পার্সোনাল লিবার্টি নিয়ে যে অধিকার সুরক্ষিত হয়েছে আর্টিকেল 21-এ, সেই রাইট টু লাইফের অর্থ মানুষের মর্যাদা সহকারে বেঁচে থাকার অধিকারকে স্বীকৃতি দেয়। সেই কারণেই কোনো আইন ব্যক্তির মর্যাদাকে লঙ্ঘন করতে পারে না। তাই এই বিভিন্ন কেসে আমরা দেখতে পেলাম যে আর্টিকেল 21+3-তে যে ফোর্স লেবারের কথা বলা হয়েছে, সেই ফোর্স লেবার কত রকম হতে পারে এবং এই ফোর্স লেবারের বিরুদ্ধে বা ফোর্স লেবার যাতে রাষ্ট্র ব্যবস্থায় না থাকে সেই জন্য বিভিন্ন সময়ে বিভিন্ন রকমের আইন প্রণীত হয়েছে এবং বিভিন্ন কেস লয়ে মানুষের বেঁচে থাকার অধিকার, মর্যাদা সহকারে বেঁচে থাকার অধিকার, সে অধিকারের স্বীকৃতি প্রদান করা হয়েছে। সুতরাং মানুষের যে প্রযুক্ত হয়েছে। এবার আমরা আলোচনা করব আর্টিকেল 23+2 সম্বন্ধে, যা বলা হয়েছে কম্পালসারি সার্ভিস ফর পাবলিক পারপাসেস। অর্থাৎ যদি রাষ্ট্র বিশেষ কিছু কারণবশত মনে করে থাকে যে কোনো ব্যক্তিকে নির্দিষ্ট কাজে নিযুক্ত করতে হবে, তাহলে সেই ব্যক্তি অনিচ্ছা সত্ত্বেও সেই কাজে তাকে নিয়োজিত হতে হবে। এই বিশেষ অধিকারটি আর্টিকেল 23+2 রাষ্ট্রকে প্রদান করেছে। অর্থাৎ একদিকে আমরা পেলাম আর্টিকেল 23+1 ব্যক্তিকে কিছু অধিকার প্রদান করা হয়েছে শোষণের বিরুদ্ধে, অপরদিকে 23-2 নম্বরে পেলাম আমরা রাষ্ট্রকে বিশেষ কিছু অধিকার দেওয়া হয়েছে গুরুত্বপূর্ণ কিছু কাজে জোরপূর্বক কাউকে নিযুক্ত করার ক্ষেত্রে। কি বলা হয়েছে আর্টিকেল 23+2-তে? Nothing in this article shall prevent the state from imposing compulsory service for public purposes, and in imposing such service the state shall not make any discrimination on ground only of religion, race, caste or class or any of them। অর্থাৎ পাবলিকের জনসাধারণের স্বার্থে বা নাগরিকদের স্বার্থে যদি রাষ্ট্র চায় যে কোনো ব্যক্তিকে নির্দিষ্ট কোনো কর্মের জন্য নিযুক্ত হতে হবে, তাহলে রাষ্ট্র বিশেষ আইন প্রণয়ন করে জোরপূর্বক কোনো ব্যক্তিকে সেই কাজ করতে বাধ্য করতে পারে। তবে এক্ষেত্রে রাষ্ট্র কতগুলি বিষয়ে বৈষম্য রচনা করবে না। সেটি হলো ধর্ম, বর্ণ, জাতি এবং এর কোনোটি বা ধর্ম, বর্ণ, জাতি, শ্রেণী এর কোনোটির দ্বারাই কোনো রকম বৈষম্য রাষ্ট্র করবে না। এক্ষেত্রে দুটি কেস ল রয়েছে যাতে আর্টিকেল 23+2 কিছু বৈশিষ্ট্য উল্লেখিত হয়েছে। দলাই সামন্ত ভার্সাস ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হাওড়া, এতে বলা হয়েছে স্টেট ইজ নট প্রিভেন্টেড ফ্রম ইম্পোজিং কম্পালসারি সার্ভিস ফর পাবলিক পারপাস সাচ অ্যাজ কনস্ক্রিপশন ফর পুলিশ অর মিলিটারি সার্ভিসেস অ্যাজ দিস সার্ভিস ইজ নাইদার বেগার নট ট্রাফিকিং হিউম্যান বিং অ্যান্ড নট হিট বাই আর্টিকেল 23 অফ দি কনস্টিটিউশন। অর্থাৎ এই কেসটিতে বলা হয়েছে যে রাষ্ট্রকে বাধা প্রদান করবে না আর্টিকেল 23 কোনো কম্পালসারি সার্ভিসের ক্ষেত্রে কোনো ব্যক্তিকে নিযুক্ত করার ক্ষেত্রে, বিশেষ করে পুলিশ এবং মিলিটারি সার্ভিস, যেহেতু পাবলিক পারপাসে ওই সার্ভিসগুলো, সুতরাং এই সার্ভিসগুলোতে কোনো ব্যক্তিকে যদি জোরপূর্বক নিযুক্ত করা হয় তাহলে এই ক্ষেত্রে সেটি আর্টিকেল 23-কে ভায়োলেট করবে না। অপরদিকে দেবেন্দ্রনাথ গুপ্তা ভার্সাস স্টেট অফ এমপি, এতে বলা হয়েছে সার্ভিস রিকোয়ার্ড টু বি রেন্ডার্ড বাই দি টিচার্স টুয়ার্ড এডুকেশনাল সার্ভে, ফ্যামিলি প্ল্যানিং
preparation of voter list, general elections, etc. were for public purpose, and therefore even if no compensation was paid, that did not contravene Article 23. অর্থাৎ দেবেন্দ্রনাথ গুপ্তা ভার্সাস স্টেট অফ এমপি এতে বলা হয়েছে যে স্কুল টিচারদের সাহায্য এডুকেশনাল সার্ভে, ফ্যামিলি প্ল্যানিং বা ভোটার লিস্ট তৈরি বা জেনারেল ইলেকশনের বিভিন্ন দায়িত্ব প্রদান, এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো অবশ্যই দেওয়া যেতে পারে, কারণ সেইগুলো সবগুলোই জনস্বার্থে সম্পন্ন হয়ে থাকে। সুতরাং এটি আর্টিকেল 23 ভায়োলেট করে না। এবার আলোচনা করব আর্টিকেল 24 সম্বন্ধে, যাতে বলা হয়েছে প্রহিবিশন অফ এমপ্লয়মেন্ট অফ চিলড্রেন অফ ইন ফ্যাক্টরিজ এক্সেট্রা। অর্থাৎ এখানে বলা হয়েছে নো চিলড্রেন বিলো দি এজ অফ 14 years শ্যাল বি এমপ্লয়েড টু ওয়ার্ক ইন এনি ফ্যাক্টরি অর মাইন অর এনগেজড ইন এনি আদার হ্যাজার্ডাস এমপ্লয়মেন্ট। অর্থাৎ 14 বছরের নিচের শিশুদের কোনো ধরনের ফ্যাক্টরিতে, খনিতে বা কোনো বিপজ্জনক কর্মক্ষেত্রে নিযুক্ত করা যাবে না।